নমস্কার। আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন যে বাংলা একসময় ছিল ভারতবর্ষের সবচেয়ে ধনী প্রদেশ? সেই বাংলা কিভাবে একটা বিদেশি ব্যবসায়ী কোম্পানির হাতে চলে গেল? আজ আমরা ঠিক সেই অবিশ্বাস্য গল্পটাই ধাপে ধাপে জানব। চলুন তাহলে শুরু করা যাক। আমাদের আজকের আলোচনাকে আমরা মূলত ৫টা ভাগে সাজিয়েছি। আমরা দেখব কিভাবে মুঘলদের পতনের পর বাংলার উত্থান হলো, আর তারপর ধাপে ধাপে কিভাবে ব্রিটিশরা তাদের ক্ষমতা দখলের চূড়ান্ত কৌশলগুলো কাজে লাগালো। আমাদের গল্পের শুরুটা হচ্ছে সেই ১৭০৭ সাল থেকে, যখন দিল্লির শক্তিশালী মুঘল সম্রাট ঔরঙ্গজেব মারা গেলেন। তখন থেকেই কিন্তু পুরো ভারতে একটা বিশাল ক্ষমতার শূন্যতা তৈরি হয়। আর ঠিক এই সুযোগটাকেই কাজে লাগিয়ে বাংলার মতো আঞ্চলিক শক্তিগুলো মাথা তুলে দাঁড়াতে শুরু করে। দিল্লিতে যখন কেন্দ্রীয় শাসন ক্রমশ দুর্বল হয়ে পড়ছে, ঠিক তখনই মুর্শিদ কুলি খানের মতো যোগ্য শাসকরা বাংলাকে প্রায় একটা স্বাধীন রাজ্যের মতো গড়ে তোলেন। তাদের হাত ধরেই বাংলা ব্যবসা বাণিজ্য আর ধন সম্পদে ভরে ওঠে। বাংলার এই যে বিশাল ধনসম্পদ, এটাই কিন্তু ইউরোপীয় বণিকদের চুম্বকের মতো টেনে এনেছিল। কিন্তু যেটা কেবলই ব্যবসা দিয়ে শুরু হয়েছিল, সেটাই কিভাবে একটা ভয়ঙ্কর সংঘাতের জন্ম দিল। চলুন এবার সেই গল্পেই যাওয়া যাক। এই সব ঝামেলার মূলে ছিল আসলে একটা রাজকীয় ফরমান। ব্যাপারটা একটু ভাবুন তো, যেখানে অন্য সব বণিকদের তাদের ব্যবসার উপর ট্যাক্স বা কর দিতে হচ্ছে, সেখানে ব্রিটিশরা বছরে মাত্র ৩,০০০ টাকার বিনিময়ে বাংলায় প্রায় মাগনা ব্যবসা করার একটা লাইসেন্স পেয়ে গেল। এই দস্তক নামের অনুমতিপত্রটাই পরে হিউজ সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। ব্রিটিশরা কিন্তু শুধু কোম্পানির জন্য কর ফাঁকি দিয়েই থামেনি, তারা ওই দস্তকের অপব্যবহার করে নিজেদের ব্যক্তিগত ব্যবসাও চালাচ্ছিল। এখানেই শেষ না, তারা নবাবকে না জানিয়েই কলকাতায় দুর্গ তৈরি করতে শুরু করে। বাংলার নতুন নবাব সিরাজ উদ্দৌলা এই ঘটনাগুলোকে তার ক্ষমতার ওপর সরাসরি আঘাত হিসেবে দেখলেন, আর এখান থেকেই সংঘাতটা অবশ্যম্ভাবী হয়ে ওঠে। আর এই উত্তেজনার আগুনে ঘি ঢালল অন্ধকূপ হত্যা বা ব্ল্যাক হোল ট্র্যাজেডির মতো একটা গল্প। যদিও আজকের ঐতিহাসিকরা মনে করেন যে এই ঘটনাটা অনেকটাই বাড়িয়ে বলা হয়েছিল, কিন্তু এই গল্পটাকেই ব্যবহার করে ব্রিটিশরা নবাবকে একজন অত্যাচারী শাসক হিসাবে সবার সামনে তুলে ধরেছিল। পলাশির যুদ্ধ নিয়ে আমরা যাই ভাবি না কেন, সত্যিটা হলো এই যুদ্ধটা আসলে জেতা হয়েছিল অস্ত্রের জোরে নয়, বরং বিশ্বাসঘাতকতা আর গভীর এক ষড়যন্ত্রের মাধ্যমে। দিনটা ছিল ১৭৫৭ সালের ২৩শে জুন। একদিকে নবাব সিরাজউদ্দৌলার বিশাল সেনাবাহিনী আর অন্যদিকে ব্রিটিশরা। কিন্তু যুদ্ধের ভাগ্য আগেই লেখা হয়ে গিয়েছিল একটা গোপন চুক্তিতে, যেখানে নবাবের নিজের সেনাপতি মীর জাফর ব্রিটিশদের সাথে হাত মিলিয়েছিলেন। ফলে যুদ্ধের ময়দানে নবাবের সেনাবাহিনীর একটা বড় অংশ যুদ্ধই করল না। আর এই জয়ের পরেই শুরু হলো সেই কুখ্যাত পলাশির লুণ্ঠন। এটা কিন্তু কোনো সাধারণ লুটতরাজ ছিল না, এটা ছিল একদম পরিকল্পনা করে বাংলার রাজকোষ খালি করে দেওয়া আর সেই সব ধন সম্পদ জাহাজে করে সোজা ইংল্যান্ডে পাঠিয়ে দেওয়া। পলাশির যুদ্ধের পর ব্রিটিশদের পরিচয়টাই বদলে গেল। তারা আর নিছক ব্যবসায়ী রইল না, তারাই হয়ে উঠল আসল শাসক, যারা পর্দার আড়াল থেকে সবকিছু নিয়ন্ত্রণ করত। আর খুব তাড়াতাড়ি তারা তাদের এই ক্ষমতাকে আইনি রূপ দিতে শুরু করে। পলাশির যুদ্ধ যদি জেতা হয় ষড়যন্ত্র করে, তাহলে বক্সারের যুদ্ধ ছিল ব্রিটিশদের সামরিক শক্তির এক বিরাট পরীক্ষা। কারণ এই যুদ্ধে তারা শুধু বাংলার নবাবের বিরুদ্ধেই লড়েনি, তাদের বিরুদ্ধে ছিল অযোধ্যার নবাব আর খোদ দিল্লির মুঘল সম্রাটের মিলিত শক্তি। এই যুদ্ধে জিতে ব্রিটিশরা প্রমাণ করে দিল যে তারাই তখন ভারতের সবচেয়ে বড় সামরিক শক্তি। বক্সারের যুদ্ধের সবচেয়ে বড় পুরস্কার ছিল দেওয়ানি লাভ। আচ্ছা, এই দেওয়ানি জিনিসটা কি? সহজ কথা এটা হলো বাংলা, বিহার আর উড়িষ্যা থেকে সমস্ত ট্যাক্স বা খাজনা আদায় করার আইনি অধিকার। অর্থাৎ এই অঞ্চলের সমস্ত টাকা পয়সা এখন থেকে সরাসরি কোম্পানির হাতে চলে যাবে। এর ফলে যে অদ্ভুত একটা শাসন ব্যবস্থা চালু হলো, সেটাকে বলে দ্বৈত শাসন। ভাবুন তো, টাকা পয়সা আয় করার সব ক্ষমতা ব্রিটিশদের, আর দেশ চালানোর, মানুষের ভালোমন্দ দেখার সব দায়িত্ব নবাবের। কিন্তু মজাটা হলো, নবাবের হাতে দেশ চালানোর জন্য কোনো টাকাই নেই। এটা অনেকটা স্টিয়ারিং ছাড়া গাড়ি চালানোর মতো ব্যাপার। এই ভয়ঙ্কর শোষণ আর দায়িত্বহীন শাসন ব্যবস্থায় বাংলাকে ঠেলে দিয়েছিল তার ইতিহাসের সবচেয়ে অন্ধকার অধ্যায়ের দিকে।
যা ঘটেছিল বাংলা সন ১১৭৬। কোম্পানির লাগাম ছাড়া শোষণ আর কর আদায়ের ফল হল এক ভয়াবহ দুর্ভিক্ষ, যা ইতিহাসে ৭৬-এর মন্বন্তর নামে পরিচিত। এতটাই ভয়াবহ ছিল সেই দুর্ভিক্ষ যে বাংলার প্রায় ১/৩ মানুষ, মানে প্রায় ১ কোটি লোক, না খেতে পেয়ে মারা গিয়েছিল। বাংলা তো হাতে এসে গেল। এবার ব্রিটিশদের লক্ষ্য ছিল গোটা ভারত, আর এর জন্য তারা কিছু অসাধারণ চতুর রাজনৈতিক কৌশল তৈরি করেছিল। গোটা ভারত দখলের জন্য ব্রিটিশরা মূলত ৩টে প্রধান কৌশল নিয়েছিল। প্রথমত, বিভিন্ন রাজার দরবারে নিজেদের একজন করে প্রতিনিধি বা রেসিডেন্ট বসিয়ে দেওয়া। দ্বিতীয়ত, অধীনতামূলক মিত্রতা, মানে দেশীয় রাজাদেরকে রক্ষার নামে তাদের ঘাড়ে ব্রিটিশ সৈন্য চাপিয়ে দেওয়া। আর তৃতীয়ত, সত্যদিলোক নীতি, যা ব্যবহার করে ছলচাতুরির মাধ্যমে একের পর এক রাজ্য দখল করা হতো। এই অধীনতামূলক মিত্রতা নীতিটা ছিল দারুণ এক ফাঁদ। ভাবুন, রাজাকে বলা হচ্ছে, আমরা আপনাকে রক্ষা করব, তার জন্য আমাদের সৈন্য আপনার রাজ্যে থাকবে। কিন্তু সেই সৈন্যের পুরো খরচ দিতে হচ্ছে রাজাকেই। আর যেহেতু ব্রিটিশ সৈন্য রাজ্যে আছে, তাই রাজার নিজের আর কোনো স্বাধীনতাই রইল না। আর একটা মারাত্মক নীতি ছিল এই সত্যবিলোপ নীতি। লর্ড ডালহাউসি এটা চালু করেন। নিয়মটা ছিল, কোনো রাজার যদি নিজের ছেলে না থাকে, তাহলে তিনি কাউকে দত্তক নিতে পারবেন না। আর রাজা মারা গেলেই সেই রাজ্য সরাসরি ব্রিটিশদের দখলে চলে যাবে। ঝাঁসি, সাতারার মতো অনেক রাজ্য কিন্তু এভাবেই ব্রিটিশদের হাতে চলে গিয়েছিল। ভারতে ব্রিটিশদের পথের কাটা হয়েছিল আরেক ইউরোপীয় শক্তি, ফরাসিরা। দক্ষিণ ভারতে কর্ণাটকের যুদ্ধে ফরাসিদের হারিয়ে দেওয়ার পর ব্রিটিশদের সামনে আর কোনো প্রতিদ্বন্দ্বী রইল না। গোটা ভারতে তাদের একছত্র আধিপত্যের পথ একদম পরিষ্কার হয়ে গেল। বাংলার পতনের এই পুরো গল্পটার শেষে আমাদের সামনে একটা খুব জরুরি প্রশ্ন রেখে যায়। একটা দেশের ভেতরের বিভেদ, নিজেদের মধ্যেকার সমস্যা আর বাইরের বাণিজ্যিক শক্তিগুলোর লোভ কিভাবে একটা গোটা জাতির ভাগ্যকে চিরদিনের জন্য বদলে দিতে পারে।